শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 51 এবং 52। দুজন খুবই চিন্তিত, কিন্তু মেঘের থেকেও আবিরকে আজ একটু বেশি এলোমেলো দেখাচ্ছে। মেঘ একবার আবিরের মুখের পানে তাকিয়ে আবার নিচের ফ্লোরের দিকে তাকালো। মনে অসংখ্য প্রশ্ন। কি হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, কি করলে সমাধান হবে এই সমস্যার। ভাবনার মাঝে হঠাৎ আবিরের চিন্তিত মুখটা ভেসে উঠল। মেঘ সঙ্গে সঙ্গেই পাশে বসে থাকা আবিরের দিকে তাকালো। চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে আছে, হয়তো গভীর কিছু ভাবছে। মেঘ এবার নিজেকে একটু সামলে আবিরের দিকে ফিরে বসলো। মেঘের নাড়াচাড়া বুঝতে পেরে আবিরও মেঘের দিকে তাকালো। মেঘ আবিরের দুহাত মুঠোবন্দি করে বলল, আহিয়ার আব্বু, প্লিজ আপনি টেনশন করবেন না, আমার কিছুই হয়নি, আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ, দেখেন। আর আমাদের বেবিরও কিছু হবে না, আমরা হতে দিব না। আবির মেঘের কথা শুনে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তে আবিরের চোখ দুটো যেন মেঘের সারা মুখে বিচরণ করছে। মেয়েটা কত বড় হয়ে গেছে। এই তো সেদিন থাপ্পড় দিয়েছে বলে আমার সাথে কথা বলেনি, কিন্তু আজ সেই মেয়ে কিনা আমাকে বুঝতারের মতো বোঝাচ্ছে। আবিরের এত ভাবনার মধ্যে একটা নার্স এসে বলল, আপনাদের রিপোর্ট এসে পড়েছে, আপনারা প্লিজ ম্যামের চেম্বারে যান, আমি রিপোর্টটা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আবির ছোট্ট করে উত্তর দিল, সঙ্গে সঙ্গেই মহিলা নার্সটি জায়গাটি ত্যাগ করলো। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা পায়ে ডক্টরের চেম্বারে গিয়ে দিকে এগিয়ে গেল। আসবো? ডাক্তার বলল, আসুন। ডক্টরের সামনে এসে দাঁড়াতে ডক্টর ওদের দুজনকে বসতে বলল। আবির আর মেঘ পাশাপাশি দুটো চেয়ারে বসে পড়ল। দুজনের চেহারাই চিন্তার ছাপ দেখে ডক্টর এবার বলা শুরু করলো, মিস্টার খান, প্লিজ এতটা টেনশন করবেন না। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত সমস্যার সৃষ্টি করেছেন তার সমাধানও সৃষ্টি করেছেন। আবির এবার মাথা তুলে ডক্টরের দিকে তাকালো। আস্তে আস্তে বলল, ডক্টর, কি হয়েছে মেঘের? সিরিয়াস কিছু? আবিরের আগ্রহ উদ্দীপনা দেখে ডক্টর কিছুটা মুচকি হাসলো। মেঘ আর আবির সেদিকেই তাকিয়েছে। দেখুন মিস্টার খান, আপনার ওয়াইফের সমস্যাটা অতি জটিল আবার অতি সহজ। আবির খানিকটা ভ্রু কুঁচকে ডক্টরের মুখের পানে তাকালো। আপনার স্ত্রী প্লাসেন্টা বা প্রিভিয়া দেখা দিয়েছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে এই রোগকে ধ্বংস করা যাবে। বাচ্চার ফুটফুটে আদল দেখার সৌভাগ্য হবে। কিন্তু কেউ যদি ডাক্তারের পরামর্শ অবহেলা করে তাহলে মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আপনার স্ত্রীকে রুটিন মাফিক জীবন নিয়ন্ত্রণ করান, বাকি আর কয়েকটা মাস সম্পূর্ণ বেড রেস্টে রাখুন। ডাক্তারের কথার মাঝে মেঘ হঠাৎ ফুরন কেটে বলল, ডক্টর, প্লাসেন্টা প্রিভিয়া কি? ডক্টর আবারও খানিকটা হাসলো, বলল, মিসেস খান, আমাদের দেশে বর্তমান সময়ে অনেক প্রেগনেন্ট মাদারই প্লাসেন্টা প্রিভিয়া নামক রোগের সম্মুখীন হতে হয়। প্লাসেন্টা প্রিভিয়া যাকে বাংলায় বলে গর্ভফুল নিচে থাকা। গর্ভধারণের পর নারীর দেহের গর্ভফুলের সৃষ্টি হয়, যেটা জরায়ুর দেয়ালে লেগে থাকে। গর্ভাবস্থায় দ্বিতীয়ার্ধে যোনি থেকে রক্তপাত এই অসুবিধার উপসর্গের অন্তর্ভুক্ত। এই সময় উজ্জ্বল লাল রঙের রক্তপাত ঘটে, কিন্তু শারীরিক কোনো ব্যথা বা অস্বস্তি নাও হতে পারে। কিন্তু এটা মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। ডক্টরের দীর্ঘ কথা শোনা শেষ করে এবার আবির প্রশ্ন করলো, ডক্টর, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো সম্পূর্ণ বেড রেস্ট। যদি কোনো রোগীর ওয়াশরুম ঘরের বাহিরে হয় তাহলে তার ওয়াশরুম ঘরের ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাকে ওয়াশরুমের জন্য হলেও বাইরে না যেতে হয়। হাঁটাচলা একেবারেই করা যাবে না, ভারী কোনো বস্তু তোলা যাবে না। আর হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণ নিষিদ্ধ এই সময়। অবশ্যই এসব শর্ত মেনটেন করতে হবে। তাছাড়া আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা নিয়ম মাফিক খেতে হবে। ওকে, আবির বলল। আবির মেঘকে নিয়ে বাড়িতে এলো। এসে আম্মু, বড় আম্মু ও কাকিয়াকে দায়িত্ব দিল মেঘকে যেন খাট থেকে একটুও না নামতে দেওয়া হয়। কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে মেঘকে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে এসেছে আবির। সোফাতে বসিয়ে করার নির্দেশ দিয়েছে চুপচাপ বসে থাকতে। আবির মালিহা খানকে ডেকে বলল, আম্মু, নিচের একটা রুম আমাদের জন্য খালি করে দাও, আমরা এখন থেকে নিচেই থাকবো। মালিহা খান বললেন, ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে দিচ্ছি এখনই। মেঘ ঠোঁট ফুলিয়ে মালিহা খানের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে একটু বোঝাও না প্লিজ, আমার তেমন কিছুই হয়নি যার জন্য রুম পাল্টাতে হবে। আমি ঠিক আছি, সুস্থ আছি। তাছাড়া ডক্টর তো বলেছে রেস্টে থাকলে আর কোনো ভয় নেই। আবির এবার রাগি রাগি চোখে মেঘের পানে তাকালো। মনে মনে বলছে, এই মেয়ে বলে কি? ওর টেনশনে গতকাল সারা রাত আমি ঘুমাইনি। চিন্তায় চিন্তায় আমার পাগল অবস্থা। মেঘ কেন আমার মনের অবস্থা কখনো বুঝতে চায় না। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলল আবির।
রাগে চোখ মুখ লাল করে মেঘের পানে তাকিয়ে বলল, তুই চুপ কর, তোর থেকে আমি কিছু জানতে চেয়েছি। মেঘসহ সকলে হতবম্ব দৃষ্টিতে আবিরের রাগান্বিত মুখের পানে তাকিয়ে আছে। রাগের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। মেঘ এবার চুপ হয়ে গেল। বুঝতে পেরেছে আবির অনেক রেগে আছে। কারণ খুব বেশি রাগ না হলে আবির কখনোই সকলের সামনে মেঘকে তুই করে কথা বলতো না। যদিও বিয়ের আগে সবসময় তুই বলতো, কিন্তু বিয়ের পর থেকে রুমের বাইরে কখনোই আবির মেঘকে তুই করে কথা বলে না। মেঘের কথা শুনে অতিরিক্ত রাগে মেজাজের কন্ট্রোল হারিয়েছে আবির। তখনই মেঘ আবিরের শব্দ পেয়ে দোতলার সিঁড়িতে এসেছে বন্যা। আস্তে আস্তে নিচে এসে মেঘের পাশে বসলো। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান আবিরের কাছে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করলো। মেঘ হতবিহ্বল চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। সে ভেবেই পাচ্ছে না যে কি এমন বলেছে যার জন্য এত রেগে গেছে আবির। মালিহা খান বললেন, আবির বাবা শান্ত হ, মেঘ হয়তো কথাটা না বুঝে বলে ফেলেছে, ওকে বুঝিয়ে বলো, অবশ্যই বুঝবে। আবির আগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মেয়ে কোন কথাটা বুঝে বলো। ও সবই না বুঝেই বলে। ও কি বুঝতে পারছে না ওর বিষয়টা, ওর উপরে থাকাটা ঝুঁকিপূর্ণ, নাকি বুঝেও আমার টেনশন দিতে চায়? উপরের রুমে 2 দিন একটানা থাকার পরে ওর আবার ইচ্ছে হবে নিচে এসে সবার সাথে কথা বলার, তখনই আবার এই সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসবে। আমি কি অফিস রেখে সারাক্ষণ ওকে পাহারা দিব? কিন্তু ও যদি নিচে থাকে তাহলে এক এক সময় এক একজন ওর খেয়াল রাখতে পারবে। মেঘ নিজেও গল্প করার জন্য সবাইকে নিচে পাবে। সামান্য জিনিসটুকু মেঘ কেন বুঝতে পারে না বলো তো? সবাই আবিরের মুখের দিকে তাকিয়ে রাগি ভাবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। আবিরকে দেখে মনে হচ্ছে মনের এতগুলো কথা বলার পরে ওর রাগটা যেন কিছুটা পড়ে এসেছে। আবির ধপাস করে সোফায় বসে পড়ল। 2 হাতে নিজের মাথাটা চেপে ধরে বলল, আমি মেঘকে নিয়ে আর এত টেনশন নিতে পারছি না আম্মু। টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। যেখানে আমি ওকে সুস্থ রাখতে এত টেনশন করছি, সেখানেও বারবার একঘেয়েমি করছে। এবার মেঘ উঠে বসে আবিরের পাশে বসলো। মেঘ হেঁটে এসে আবিরের পাশে বসায় আবিরের রাগটা যেন তরতর করে বাড়ছে। তখনই আবির তার নিজের হাতের উপর একটা শীতল স্পর্শ পেল। আবিরের ভাবনাই ঠিক। মেঘ পাশে বসে তার হাতটাকে মেঘের হাতে মুঠোবন্দি করেছে। টলমল চোখ দিয়ে আবিরের পানে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, প্লিজ আপনি রাগ করবেন না। আপনার মতো এত কিছু ভাবনা চিন্তা আমার মাথায় আসে না। আমরা আজ থেকে দুজন নিচতলায় থাকবো। সে মেঘের শান্ত কণ্ঠ শুনে আবিরের মস্তিষ্ক যেন সতেজতা ফিরে পেল। তৎক্ষণাৎ বোধ হলো, এ কি, রাগের কণ্ঠে একটু বেশি বলে ফেলেছি। এতটা না বললেও হয়তো বা পারতাম। সঙ্গেই মেঘের দিকে তাকালো। মেঘের হাত দুটো নিজের হাতে চেপে ধরে বলল, স্প্যারাও, প্লিজ কষ্ট পাস না। আমি এত কিছু বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। মেঘ আবিরের পানে তাকিয়ে 2 চোখের এতক্ষণে জমে থাকা টলমলের জলগুলো মুহূর্তেই ছেড়ে দিল, যা গাল বেয়ে ঝরে পড়ছে আবিরের উরুতে। আবির অশান্তভাবে মেঘের চোখ দুটো মুছতে বলল, প্লিজ আর কান্না করিস না, কাঁদলে তোর মাথা ব্যথা হবে। আবিরের অসহায় মুখ দেখে মেঘ কান্নার মাঝেই হঠাৎ ফিক করে হেসে দিল। বলল, আবির ভাই, আই এম সরি। আমি কোনো কিছু না ভেবেই জেদ করে বসেছিলাম উপরে থাকার জন্য, কিন্তু আমার জন্য আপনার সিদ্ধান্তটাই বেস্ট। আবির এবার মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, এই, আমি কি তোর এখনো ভাই হই? মেঘ, তোকে নিয়ে আমি আর পারি না। তুই কি আমাকে তোর বাচ্চার মামা বানানোর প্ল্যান করছিস? আবিরের কথা শুনে মেঘ কিছুটা ভরকে গেল, তারপর আবারও ফিক করে হেসে দিল। মেঘের মুখে হাসি দেখে দীর্ঘ কয়েক ঘন্টা পর আবিরও একটু হাসলো। ওদের হাসি দেখে এতক্ষণে যারা ওদের ঝগড়া মনোমালিন্য দেখছিল তারাও হাসলো।